প্রিয়া নড়েচড়ে উঠতেই অস্বাভাবিক কিছু খেয়াল করলো। ঝট করে মুখ তুলে তাকাতে আকাশ গম্ভীর কণ্ঠে বলল, গুড মর্নিং। হতভম্ব হলো মেয়েটা। একটা রকিং চেয়ারে দুলছে তারা। বিড়াল ছানার মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে সে পড়ে আছে রাতুলের বুকের ওপর। গায়ের ওপর পাতলা একটা চাদর টেনে দেয়া। প্রিয়া সোজা হয়ে বসলো। আকাশ কোমর চেপে সোজা করে ফেলল মেয়েটাকে। সদ্য ঘুম ভাঙা ফুলো মুখটা দেখে আকাশের ইচ্ছে হলো জাপটে ধরে চুমু খেতে। করল তাই। মনের কথা ফেলল না। প্রিয়ার গাল চেপে কাছে এনে টুপ করে চুমু খেল মেয়েটার নাকের ডগায়। প্রিয়া ঘুম ঘুম কণ্ঠে বলল, বিছানায় যাননি কেন? সারা রাত এভাবে কোলে নিয়ে ঘুরেছেন নাকি? প্রিয়ার এলোমেলো চুলগুলো কপালের ওপর থেকে সরিয়ে কাঁধের নেমে যাওয়া জামাটা ঠিকঠাক করে দিয়ে বলল, ছোট বাচ্চাদের মতো একটু শুয়ে দিতে গেলে বা বসতে গেলেই তো গাইগুই করে উঠছিলে। বসেছি তো মিনিট 5 হলো, বসে সারতেও পারলাম না, উঠে গেলে। প্রিয়া অপরাধী মুখে বলল, আমাকে এভাবে কোলে নিয়ে এতক্ষণ ছিলেন? আকাশ সে প্রশ্নের জবাব দেয় না। আদুরে কণ্ঠে জিজ্ঞেস করে, ব্যথা আছে? দুদিকে মাথা নেড়ে না বুঝালো প্রিয়া। মুখে বলল, একদম না। ঘুম ভালো হয়েছে? খুব। এখন নামাবো কি কোল হতে, নাকি এভাবে বসে আমাকে উন্মাদ করে বিষয়টা এনজয় করছো? ইস, না, নামান। লাজুক মুখে হুড়মুড়িয়ে নেমে এলো প্রিয়া। এলোমেলো পোশাকের অবস্থা। বিছানা থেকে ওড়না নিয়ে গায়ে জড়িয়ে ছুটল বাথরুমে। আকাশ প্রায় শব্দ করেই হেসে ফেলল। রবিবার সন্ধ্যা আকাশদের কটেজে। আজকে অনাকাঙ্ক্ষিতভাবে সকলে অফিস থেকে জলদি ফিরে এসেছে। তার কারণ আছে বইকি। আজ দুপুরে শিয়া প্রিয়ার বাবা মা ফোন করে জানিয়েছে 2 মাস পর ফিরছে তারা। সংবাদটা সারপ্রাইজিং হলেও খুশির ধুম পড়ে গিয়েছে যেন। আনিসুল সাহেবের কাজ 2 বছরের মেয়াদ থাকলেও তিনি সেটা নিজ গরজে 1 বছর মেয়াদি করে ফিরে আসছেন স্টিক সহ। একে আদরের বড় মেয়ে অন্তঃসত্ত্বা। বিয়ের সময়ও কোনো মতে বিয়েটা দিয়ে বিদায় হয়েছিলেন। তার উপর এমন বিশেষ মুহূর্তে বাবা মা হয়েও যদি কাছে থাকতে না পারে, তাহলে অপরাধ বোধে জর্জরিত হয়ে যাবেন তারা। তাছাড়া আকাশ আর প্রিয়াকে নিয়ে কিছু একটা বিষয় তো আছেই। বাসার ঘরে জম্পেশ আড্ডা বসেছে। বসার ঘরে রাকা আর তুষি এসেছে আজ সকালে। শীতের ছুটি চলছে ওদের সম্ভবত। আপাতত একগাদা স্ন্যাক্স নিয়ে বসে টিভি ছেড়ে বকবক হচ্ছে ছেলে মেয়েগুলোর মধ্যে। অয়ন বসা শিয়ার পাশে। শিয়া মা হবে খবরটা পাওয়ার পর থেকে আঠার মতো লেপ্টে থাকে ছেলেটা। মানুষজন মানে না, বউয়ের জন্য জান দিতে প্রস্তুত। এই যে এখন যেমন ঘর ভর্তি ছোট ভাই বোনেরা সব বসে আছে, তার মধ্যেও বউয়ের হাত পায়ের আঙুলগুলো টেনে টেনে দিচ্ছে ছেলেটা। শিয়ার চোখ রাঙানি তো সরে বসছে না। রাতুলরা দিব্যি হাসাহাসি করছে এসব নিয়ে। সেদিকে হুঁশি নেই ছেলেটার। প্রিয়া ঘেঁষে বসে আকাশের সাথে। আকাশের হাতে ব্ল্যাক কফি। সে ভাজা পোড়া থোড়াই খাবে। প্রিয়া ফিসফিস করে বলল, আপু অনেকটা গুলুমুলু হয়ে গিয়েছে তাই না? আমি কি খুব শুকনা? না। আকাশ আদৌ তার দিকে তাকায়নি এখন। এক হাতে কফি, অন্য হাতে ফোন। প্রিয়া বিরক্ত কণ্ঠে বলল, তাকালেনি না তো, বুঝলেন কি করে? আকাশ দীর্ঘশ্বাস ফেলল। তার চেয়ে ভালো এই মেয়েটাকে আর কে চেনে? মেয়েটা নিজেও নিজের সর্বাঙ্গ এত ভালো করে দেখেনি আকাশ যতটা দেখেছে। বোকার মতো ঝট করে একটা প্রশ্ন করে বসে। আকাশ কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, বিয়ের তো কম দিন হলো না, 6-6টা মাস। বিগত 6 মাস হলো সবভাবে দেখেছি পাখি। তোমার শরীরের প্রতিটা অঙ্গের পারফেক্ট মাপ বলে দিতে পারি আমি। 1 মাস নিজ হাতে আনবক্সিং করে দেখিনি বলে সোফের অভিজ্ঞতা ভুল বলবে, এটা কি করে ভাবতে পারলে? লাজে মিয়ে গেল খানিকটা। আশেপাশে চোখ বুলিয়ে দেখল কেউ আবার তাদের কথা শুনে নিল কিনা। কেউ শোনেনি। সবাই ওদিকে অয়ন শিয়াকে নিয়ে হাসাহাসিতে ব্যস্ত। প্রিয়া আলতো থাপ্পড় মারল আকাশের উড়ুতে। নিচু গলায় বলল, আপনি একটা ফালতু। আচ্ছা। আকাশের নির্বিকার উত্তরে আরেক দফা চটল প্রিয়া। আচ্ছা মানে কি?
মানে আমি ফালতু মেনে নিলাম। বিরক্ত। ওকে। প্রিয়া চূড়ান্ত বিরক্ত হচ্ছে এখন। রেগে যাচ্ছে, কিন্তু সবার সামনে কিছু বলতে পারছে না। যেটা বললাম সেটার উত্তর না দিয়ে কথা পেঁচাচ্ছেন কেন? আকাশ এবার হাতের ফোনটা আর কাপটা রেখে গভীর দৃষ্টি দিল প্রিয়ার দিকে। হাসকি স্বরে বলল, ঘরে চলো, দেখে বলছি কতটা শুকনো। জামা কাপড়ের ওপর দিয়ে দেখলে বললে আবার বিশ্বাস হবে না তোমার। খুলে শুয়ে অনুভব করে তারপর বলি। প্রিয়া ঠোঁট উল্টায় অন্য দিক ফিরে বসে। লোকটার সাথে কথা বাড়িয়ে লাভ নেই। রাগ করতে চাচ্ছে না সে। মহাখুশি কিনা বাবা মা ফিরবে মাত্র 2 মাস পরই। আরও বছর দেড়েক অপেক্ষা করতে হবে না, সেটা উপলক্ষে আজ সবাই ফিরেছে দ্রুত। রাগ করার মানি হয় না। এরই মধ্যে কেটে গিয়েছে 3-3টে দিন। প্রিয়ার ভার্সিটি খোলা আজকে। উঠতে হয়েছে সকাল সকালই, যদি অ্যালার্মের বেশ খানিকক্ষণ আগেই ঘুমটা ভেঙেছে। কনকনে শীত পড়েছে এদিকটায়। রুম হিটার বন্ধ করে দেয়া। শীত এ কারণেই বেশি লাগছে। প্রিয়া হাত বাড়িয়ে রুম হিটার চালু করে দিল। আকাশ ঘুমিয়ে আসছে পাশেই। প্রিয়ার দিকে কাত হয়ে মাথার নিচে হাত রেখে গভীর ঘুমে মগ্ন। মিনিট 15 বাদেই নড়ে চড়ে উঠল সে। প্রিয়া মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল স্বামীর দিকে। আকাশ উঠেছে টের পেতেই ব্যস্ত গলায় বহু আগ্রহ নিয়ে বলল, শুনছেন, আমার না মনে হচ্ছে আমি প্রেগন্যান্ট। সবেই ঘুমটা ভেঙেছে আকাশের। ছোটোখাটো একটা ঝটকাই লাগলো। সরু চোখে তাকাতে দেখল প্রিয়ার তারপর রীতিমতো ঝুঁকে আছে। আকাশ হাতের উল্টো পিঠে ডলল চোখটা। গতকাল টি শার্ট জড়িয়ে ঘুমিয়েছিল কি? গরম লাগছে রুম হিটারের উষ্ণতা, সাথে গায়ের ওপর এক গাদা কম্বল দিয়েছে বোধহয় প্রিয়া। সেসব সরিয়ে টি শার্ট আলগা করলো হাতে টেনে। প্রিয়ার দিকে গভীর চোখে তাকালো। প্রিয়া যা বলছে তা সম্ভব নয়। এত বেখালি তো হওয়া হয়নি। তাছাড়া লাস্ট 1 মাস পুরো রেস্ট্রিকশনে আছে সে। কাছেও যায়নি সেভাবে। প্রিয়া বোধহয় আকাশের অন্য রিয়াকশন আশা করেছিল, কিন্তু আকাশের মুখ নির্বিকার, কোনো রান নেই মুখে। হইহল্লা করবে তা নয়। প্রিয়া গম্ভীর মুখে বলল, খুশি হননি আপনি? অয়ন ভাইয়া যেমন লাফালো, আপনি তো রেসপন্সই করছেন না। আকাশ নিজের হাতটা মাথা নিচে দিয়ে খানিকটা উঁচু হয়ে শুলো। ভাবলেশীন কণ্ঠে শুধালো, কেন মনে হলো তুমি প্রেগনেন্ট? প্রিয়া ঠোঁট উল্টে জবাব দিল, বিয়ের 6-7 মাস চলে, হব না? দীর্ঘশ্বাস ফেলল আকাশ। মেয়েটা উল্টাপাল্টা যুক্তি দিচ্ছে। কারণ জানানি আকাশের। প্রিয়াকে টেনে নিজের বুকের উপর রেখে কমফোর্টারে দুজনের শরীর ঢেকে ঘুম জড়ানো কণ্ঠে বলল, ভুল ভাবছ, প্রোটেকশন ফেল হয়নি এখন অবধি। কি করে টের পেলেন? আকাশ বাঁকা হেসে বলল, একটু মাথা খাটাতে হয় পাখি। তোমার পিরিয়ডের আজ 3rd দিন চলে না। মহা মুশকিল এ লোকটাকে নিয়ে। সে কি নিজে জানে না যে পিরিয়ড চললো মা হওয়া যায় না? ইশারা ইঙ্গিত বোঝে না? প্রিয়ার খুব করে গলা পরিষ্কার করে বলল, সেটা তো মাথায় আছেই। তাহলে পিরিয়ড কি মাসের পর মাস চলে? কি বলতে চাও খুলে বলো। আপুর যেমন একটা বাচ্চা। কথা শেষ হওয়ার আগেই নড়ে উঠল আকাশ। মেয়েটা কি বলতে চাচ্ছে বুঝতে বাকি নেই। আকাশ উঠে বসতে বসতে বলল, আমার জন্য খাবারটা উপরে নিয়ে এসো, তাড়াহুড়ো আজকে। প্রিয়া হতাশ হলো খানিকটা। কি বলতে চাইলো আর লোকটা কি তুলল? আমার কথাটা শুনবেন না? আকাশ শব্দ করে চুমু খেলো প্রিয়ার পাতলা ঠোঁটের ওপর। চোখ টিপে হাসকি সরে বলল, তুমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছ সেটার প্রসেস কি এখন করা সম্ভব? তুমি ফিট না তো? তাহলে সুস্থ হও, তারপর প্র্যাকটিক্যালি কাজ করতে করতে ভাববো পরের স্টেপ কি করা উচিত। আমার বাচ্চা বউকে আর একটা বাচ্চা ধরিয়ে দেওয়া যায় কিনা সবই ডিপেন্ড করবে আমাকে কতটা সহ্য করতে পারো তুমি। বইয়ের পাতা উল্টানোর মতো করে চোখের পলকে সময় এগিয়ে গিয়েছে। পেরিয়ে গিয়েছে আরও কিছু শীত, বসন্ত, গ্রীষ্ম। 6-6টা মাস পেছনে ফেলে আসা হয়েছে। ষড়ঋতুর মাসের হিসেব চলছে বর্ষা এখন। বর্ষার মাঝামাঝি রোজই নিয়ম করে ঝড়ো বাতাস হয়, ঝুম বৃষ্টি নামে। প্রকৃতিতে সেরকম গরমের উত্তাপ নেই বললেই চলে। বৃষ্টির তীব্রতায় প্রকৃতি শীতল থাকে সর্বক্ষণ।
পার্বত্য চট্টগ্রামের এই দিকে এমনিতেই পাহাড় আর সবুজের মেলা, তারপর ঝুম বৃষ্টিতে ধুয়ে মুছে চকচক করছে সবকিছু। কালো মেঘের ঘন ঘটা দিনের অধিকাংশ সময় মেঘের গুড়গুড় আওয়াজ জানান দেয় যে কোনো সময় বাড়িধারা আসমান ছেড়ে ধরণীতে নামলো বলে। আকাশদের কটেজে সবার আজকাল প্রায় নির্ঘুম রাতেই কাটছে। শিয়ার ডেলিভারি ডেট সামনের সপ্তাহে। সবাই অত্যন্ত সজাগ থাকে বেশিরভাগ সময়ই। এতদিন মেয়েটাকে দেখে রাখার জন্য নিয়ম করে এসে থাকতো রাকা আর তুষি। তাছাড়া প্রিয়া তো ছিলই। শিয়া প্রিয়ার বাবা মায়ের ফিরে আসার কথা ছিল আরও মাস চারেক আগেই, তবে মুখ ধুয়ে বললেই তো আর সব ছেড়ে ফেরা যায় না। ভিসা জটিলতা, কর্মব্যস্ততা আর সব মিলিয়ে ফেরার উপায় ছিল না। তবে সময় লাগলেও ফিরেছেন পৌর দম্পতি। গত সপ্তাহে ফিরে এসেছেন আনিসুল রহমান আর তার স্ত্রী রেণুকা রহমান। আকাশের মা চাচি বোনেরাও এসেছে 5 দিন হলো। তাদের চিরাচরিত ফাঁকা কটেজটা আর ফাঁকা নেই। লোকে লোকারণ্যই বলা চলে, হইহুল্লোর অবস্থা এক প্রকারে। আকাশদের কনস্ট্রাকশন সাইটের কাজও চলছে মহা সমারোহে। আরও মাস 3 লাগবে হয়তো, তারপরই এমন প্রকৃতির মাঝে মাথা তুলে দাঁড়ানো চৌধুরীদের দীর্ঘদিনের স্বপ্ন পরিশ্রম। এই 5 তারকা হোটেলের উদ্বোধন হবে, শুরু হবে নবযাত্রা। আকাশ, রাতুল সহ বাকিরা মহাব্যস্ত সময় পার করছে। খাওয়া নেওয়ার ফুরসত নেই বুঝি। অয়নের ব্যস্ততা আরও এক ধাপ উপরে। স্ত্রীর এই সময় পাশে থাকাটা আরেক মহা কর্তব্যের মধ্যে পড়ে। ছেলেটা একদণ্ড শান্তিতে অফিসে থাকতে পারে না, ছটফট করে বাড়িতে ফেরার জন্য। শিয়াকে যতভাবে সামলে রাখা যায়, অয়ন সেসব করতে মরিয়া এক প্রকার। প্রিয়ার ভার্সিটির 2nd ইয়ার চলছে, সবে সবে শুরু হয়েছে ক্লাস। যদিও বাবা মা ফেরার খুশিতে আজকাল নিয়ম করে ভার্সিটি মিস করছে সে। শিয়ার ডেলিভারি নিয়েও অনেক চিন্তা। সবার ভীষণ ইচ্ছে ছিল ঢাকা নিয়ে যাবে মেয়েটাকে, কিন্তু ডাক্তারের করা নিষেধ। এই অবস্থা তো জানি সহ্য হবে না ওর। তাছাড়া শিয়া নিজেও যেতে রাজি হয়নি, অয়নের জন্য অবশ্য। এখন কাজের এত প্রেশার, সবারই এখানে থাকা বাধ্যতামূলক। তাকে ঢাকা নিয়ে গেলে আকাশরা পড়ে যাবে উভয় সংকটে। দৌড়াদৌড়ির ওপর থাকতে হবে, সবারই কষ্ট তখন দ্বিগুণ। কি দরকার এত ঝক্কির? এখানে বেশ ভালো হসপিটাল আছে। অগত্যা শিয়ার কথা মতো চলছে সকলে। রাতুল রিমির বিয়ের কথা চলছে বেশ সিরিয়াসভাবে। এরই মধ্যে দুর্ভাগ্যবশত রিমির বাবার স্ট্রোক হয়ে গিয়েছিল একবার। শর্ত মোতাবেক এখনই মেয়ের বিয়ের কোনো পরিকল্পনা না থাকলেও পরিস্থিতির চাপে আলোচনা উঠছে বইকি। জীবনের মতো এগিয়েছে, পরিবর্তন এসেছে সবারই ব্যক্তিগত জীবনে। সমী একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে মাস 3 আগে। রিয়ান জেল থেকে ছাড়া পায়নি এখনও। মেয়েটা একা হাতে সামলাছিল ছেলেকে। যদিও সে সময় আকাশরা পুরো পাশে থেকেছে মেয়েটার। সমীর বাবা সব ভুলে কাছে টেনে নিয়েছেন মেয়েকে। যদি এক বিন্দু টলেনি রিয়ানের মন। ছেলেকে একবারও দেখতে অবধি চায়নি। মাঝখান থেকে যতবার সমী জামিনের ব্যবস্থা করতে চেয়েছে, ততবারই কড়া ভাষায় সৌমিকে অপমান করতেও ছাড়েনি। ভার্সিটি থেকে পিয়া ফিরেছে বেশ কিছুক্ষণ আগেই। দুপুরের খাবার খেতে খেতে দুপুর গড়িয়ে বিকেল পড়েছে দিন। বাইরে যথারীতি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জন্য আকাশদের কাজ দেরি হচ্ছে বলা চলে। না হলে সম্ভবত আরও মাস 4 আগে কাজ সম্পূর্ণ হয়ে যেত। প্রিয়া খাবার নিয়ে ঘরে এসেছে। শিয়ার রুমে তার মা, শাশুড়িরা সকলে শিয়ার জিনিসপত্র টুকটাক গুছিয়ে রাখছে। যে কোনো দিন হুট করে ছুটতে হতে পারে। অবশ্য বাড়ির সকলেই ঘুরে ফিরে শিয়ার রুমের আশেপাশেই থাকে আজকাল। প্রিয়া খাবার থালা নিচে রেখে নিজের ঘরে এলো। শাওয়ার নিয়েছে এসেই। জবজবে ভেজা চুল শুকায়নি। বারান্দায় এক গাদা শুকনো কাপড় ছিল। সকালে তুলে রাখা যাওয়ার কথা এক বিন্দু মনে ছিল না। ভিজে একসাথে হয়েছে সেসব। আবার না ধুয়ে দিলে পারাই যায় না। প্রিয়া বারংবার উকি দিচ্ছে পথের দিকে আকাশ ফিরল কিনা। অবশ্য এত জলদি কখনোই ফেরে না ওরা কেউ, শুধুমাত্র অয়ন ভাইয়া বাদে। সবে সন্ধ্যা এখন। মাগরিবের সাথে সাথে দেখা যাবে অয়ন ফিরে এসেছে। আকাশদের ফিরতে ফিরতে সেই মাঝরাতের কাছাকাছি।
আকাশপ্রিয়ার ছোটোখাটো বিচ্ছেদ পর্ব চলছে। যবে থেকে বাবা মায়েরা সকলে এসেছে কটেজে, সেদিন থেকে আলাদা রুমে ঠাঁই নিয়েছে দুজন। আকাশের পরিবার মোটামুটি সবই জানলেও এখনও জানে না প্রিয়ার পরিবার, জানানো হয়নি ইচ্ছে করেই। আদরের মেয়েটা তাদের অনুপস্থিতিতে এভাবে বিয়ে করে নিয়েছে, সেটা মোটেই সুখকর হবে না আনিসুল সাহেবের জন্য। পড়ার টেবিলটা গুছিয়ে সবই বসতে যাচ্ছিল প্রিয়া, তখনই দরজায় কড়া নেড়ে ভেতরে ঢুকলেন আকাশের মা। ছেলের বউকে অস্বাভাবিক ভালোবাসেন তিনি। সময়ে ভেজা চুল দেখে অসময়ে ব্যস্ত হলেন বড্ড। ঠান্ডা না লাগিয়ে থামবে না তুমি? একে তো বৃষ্টিতে ভিজেছেও, তার উপর গোসল দিয়ে চুল এখনো শুকায়নি। প্রিয়া একগাল হাসল। মহিলা তাদের দু বোনকেই অত্যাধিক স্নেহ করেন। বিয়ের পুরো একটা বছর কেটে গিয়েছে। আকাশের পরিবার তাদের বিয়ের কথা জেনেছে আরও ৬-৭ মাস আগে। তারপর থেকে আরও দ্বিগুণ আগলে রাখে ও বাড়ির সবাই, বিশেষ করে প্রিয়াকে। মেয়েটা বয়সে ছোট কিনা আমেনা তোয়ালে এনে ভালো করে মুছে দিল প্রিয়ার চুলগুলো। নরম কণ্ঠে বলল, গোসল করে আগে চুলগুলো ভালো করে মুছে ফেলবে। বৃষ্টিতে ভিজতে গিয়েছো কেন? সিজন ভালো না, জ্বর বাঁধাবে তো। প্রিয়া আহ্লাদি কণ্ঠে বলল, লাগবে না, একটু ভিজেছি, বেশি না তো। দীর্ঘশ্বাস ফেললেন আমেনা চৌধুরী। মেয়েটাকে বকাঝকা করা যায় না, করতে পারেন না। শুধু সে নয়, সবারই একই অবস্থা। এত আদুরে একটা মেয়ে, মুখের দিকে তাকালেই মায়া কাজ করে। কি আর বলবেন, হাতের তোয়ালেটা মেলে দিতে দিতে বললেন, তোমার শ্বশুর চাচ্ছিলেন তোমার আর আকাশের বিয়ের কথাটা তোমার বাবা মাকে জানাতে। আতকে উঠল প্রিয়া, দুহাত সামনে দিয়ে ব্যস্ত আতঙ্কিত কণ্ঠে বলল, না না, আগেই না, সবে এলো, কয়েকদিন হলো। এখনই যদি? আমিনার ভুরু জোরে কুঁচকে এলো। গম্ভীর কণ্ঠে বললেন, সেটা বললে কি করে চলবে মা? বিয়ের 1 বছর হয়ে গেল প্রায়। কতদিন এত বড় সত্যিটা লুকিয়ে রাখবে? যতদিন এগোবে তত পরে বললে ওনাদের খারাপ লাগাটা আরও বাড়বে, বই কমবে না। তাছাড়া বিবাহিত দম্পতি হয়েও বিগত 6 মাস যাবত আলাদা থেকেছো তোমরা, এটাও ভালো দেখায় না। আকাশের দিকটা বোঝা উচিত, তুমি নিশ্চয়ই ভালো নেই। প্রিয়া মাথা ঝুঁকিয়ে ফেলে। লজ্জারা ভিড় জমায় শাশুড়ির মুখে কথাগুলো শোনা মাত্রই। যদিও 8-10টা শাশুড়ির মতো নন উনি, ছেলে বা ছেলের বউ সবার সাথেই বন্ধুর মতো একেবারেই। তবুও লজ্জায় আড়ষ্ট হয় প্রিয়া। আলাদা থাকে সে আর আকাশ বিগত 6 মাস হলো প্রায়। কারণও আছে, গুরুতর কারণই। এর আগে আরও 2-1বার তারা সন্দেহ করেছিল প্রিয়া প্রেগনেন্ট কিনা। প্রিয়ার শারীরিক কিছু অসুস্থতায় আকাশ নিজের মতো করে কাছে আসতে পারছিল না। গর্ভ নিধরক সকল জিনিসে প্রিয়ার খাওয়া নিষেধ ছিল। তাছাড়া সে সময় অন্তঃসত্ত্বা হওয়াও নিরাপদ ছিল না প্রিয়ার। ডাক্তার কঠিন নিষেধাজ্ঞা দিয়েছিল প্রিয়ার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে। সুতরাং আকাশ নিজে থেকে দূরত্ব বাড়িয়েছিল তখন প্রিয়ার শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে। প্রিয়াকে শিফট করিয়েছে আগের রুমে। তবে এমন না যে প্রিয়া আকাশের থেকে একেবারে দূরে থেকেছে। গভীর রাতে ঠিকই বিড়িল ছানার মতো ঘুমন্ত আকাশের বুকে গিয়ে ঠাঁই নিয়েছে। আর কঠিন সংযমী পুরুষ দিনের পর দিন ঠোঁট কামড়ে ঘুমন্ত প্রেয়সীকে জড়িয়ে রাত পাড়ি দিয়েছে। প্রিয়ার লাজুক মুখ দেখে মৃদু হাসলেন আমেনা। শান্ত স্বরে বললেন, এখন তুমি সুস্থ পুরোপুরি। ডাক্তার বলেছে কনসিভ করলেও সমস্যা নেই। সুতরাং তোমাদের দাম্পত্য জীবনও আর দূরত্বের প্রয়োজন নেই। শেয়ার ডেলিভারি ডেট সামনের সপ্তাহে। তবে আমার তোমার মায়ের দৃঢ় ধারণা অত দেরি করতে হবে না আমাদের। সম্ভবত 2-1 মধ্যেই শিয়াকে নিয়ে হসপিটালে ছুটতে হবে। প্রিয়া খানিকটা আড়ষ্ট কণ্ঠে বলল, কিন্তু বাবা মা বিষয়টা কিভাবে নেবে আমি তো বুঝেই পাচ্ছি না। কোনো অন্যায় করনি তোমরা, আমাদেরই ভুল। এক বাড়িতে থাকবে, দুজন দুজনকে ভালোবাসে, হারামে স্থায়ী কোনো রাখলাম। যদিও তোমার বাবা মায়ের চিন্তাধারা ঠিক ছিল, তুমি ছোট ছিলে, এখনও বয়স কম, বিয়ের ঝাঁকি সামলানো মুখের কথা নয়। আর তাছাড়া তুমি অত কিছু না বুঝলেও তোমার শারীরিক সমস্যাগুলো তোমার মা জানতেন। সে কারণে বিয়ের কথায় তখন রাজি হয়নি। তবে বিয়ে তোমার জন্য সঠিক ছিল না। সে যাই হোক, খোদা যা করেন ভালোর জন্য করেন, তার প্রতি অশেষ কৃতজ্ঞতা। তুমি সুস্থ হয়েছ। মহিলা দম নিলেন কিছুক্ষণ, তারপর প্রিয়ার দিকে তাকিয়ে ভীষণ নরম সুরে বললেন, যেভাবে বললে সব দিক ঠিক থাকবে আমি সেটাই করব। ভয়ের দরকার নেই, আমরা আছি, এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না একদম।
সন্তুষ্ট হয়ে প্রিয়া শুধু আকার নয়, ওদের গোটা পরিবারই ভীষণ দায়িত্বশীল। ঘুমিয়ে পড়েছেন। মেয়েলি সুঘ্রাণটা আকাশ পেয়েছে আরও কিছুক্ষণ আগেই। প্রিয়া যখন দরজার ওপাশে দাঁড়িয়ে কম করে হলেও মিনিট 10 যাবতও মেয়েটা দাঁড়িয়েছিল ওখানটায়, দ্বিধাবোধ করছিল সম্ভবত। রোজ কারবার এটা। আকাশ চোখ জোড়া বুঝে টের পাচ্ছে কেউ একজন আগ্রহ ভরা দৃষ্টিতে অবলোকন করে যাচ্ছে তাকে। রাত কত বাজে এখন? বোধহয় 1টার কাছাকাছি। প্রিয়া দ্বিতীয় প্রশ্নটা আবার করল, ঘুমিয়েছেন? চট করে তাকালো আকাশ। ঘুমায়নি সে, জেগেই ছিল। শুয়েছেই সবে আধ ঘন্টা হলো। প্রিয়া চমকে সোজা হয়ে বসে পড়ল বিছানায়, আতঙ্কিত কণ্ঠে বলল, ইস, ভয় পেয়েছি তো। জেগে আছেন বলবেন না? শোয়া থেকে উঠে বসলো আকাশ। বিছানার হেডবোর্ডে পিঠ ঠেকিয়ে মেয়েটার চুপসে যাওয়া মায়াবী মুখের দিকে তাকিয়ে বলল, না ঘুমালে কি করবে? কি করব? এমনিতেই জিজ্ঞেস করছিলাম ঘুমিয়েছেন নাকি। তুমি তো শুনলাম ঘুমিয়ে পড়েছ। জেগেছিলে বুঝি? না, ঘুমাচ্ছিলামই। প্রিয়া বই পড়ছিল বালিশে মাথা ঠেকিয়ে। রাতে ওই খাবার টেবিলে মুখোমুখি হয় আকাশের সাথে। সে অপেক্ষাই করছিল, তবে আকাশ আজকে ডিনারেও আসেনি। অগত্যা দেখাও হয়নি। শুয়ে শুয়ে অপেক্ষা করছিল আকাশ কখন আসবে। কখন চোখ লেগে গিয়েছিল টেরি পায়নি সে। ঘুম ভাঙতেই হুড়মুড়িয়ে উঠে চলে এসেছে আকাশের রুমে। আকাশ গম্ভীর মুখে বলল, ক্লাস চলছে কেমন? ভালোই। ইনকোর্স এক্সাম কেমন দিলে? জিজ্ঞেস করা হয়নি। ওটাও ভালো। রিমির বাবা বিয়ের কথা বলছে এ মাসের শেষেই। হ্যাঁ সূচক মাথা নাড়ল আকাশ। প্রিয়া আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, এ মাসটা ভীষণ মজায় কাটবে তাই না? রিমি আর রাতুল ভাইয়ের বিয়ে, আমাদের বাড়িতে একটা পুস্কু আসবে, সব মিলিয়ে। মেয়েটার মুখ জুড়ে সত্যি খুশিরে এসে ভিড় জমালো যেন। মুখটা উজ্জ্বল হয়ে আছে। আকাশ ভুরু কুঁচকে রাখলো। গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছিল, আর কিছু নেই? আর কি? দীর্ঘশ্বাস ফেলল আকাশ। হাত বাড়িয়ে এসিটা বন্ধ করে দিয়ে বলল, কিছু না, ঘরে যা ঘুমাও। এত রাতে আমার রুমে কেউ দেখে ফেললে দুর্নাম রটে যাবে। খিলখিল করে হেসে উঠল প্রিয়া। পরক্ষণে শব্দ থামাতে মুখ চেপে ধরল নিজের। এটা তার বলা কথা। এর আগে বলেছিল গত সপ্তাহে। প্রিয়ার বাবা মা ফেরার পরের দিন সম্ভবত। আকাশ খুব উতলা হয়ে গিয়েছিল তার ঘরে। দিনের পর দিন বিবাহিত বউ দূরে রাখতে রাখতে হাঁপিয়ে গিয়েছিল সে। সংযম ভেঙে কাছে চেয়েছিল প্রিয়াকে, কিন্তু সেদিন কাছে আসতে দেয়নি প্রিয়া। কম বেশি সবাই আজকাল রাত জাগায় শিয়ার জন্য। এমন অবস্থায় সে আকাশের ঘরে। এটা বাবা মায়ের কারো চোখে পড়লে বিশ্রীকাণ্ড ঘটে যাবে। এক প্রকার অভিমান করে চলে এসেছিল আকাশ। এ 10 দিন আর ভুলেও প্রিয়ার ঘরে পা রাখেনি। প্রিয়াও আসেনি ভয়ে। প্রিয়ার হাসিতে বিরক্তির রেখা ফুটল আকাশের চোখে মুখে। বিরক্ত মাখা কণ্ঠে বলল, হাসির কি বললাম? বলেননি তো? মনে তো হয় না। না মনে হলো। ঘরে যাও এখন। প্রিয়া গেল না, নড়ল না, উল্টো ঘনিষ্ঠ হয়ে এলো বেশ খানিকটা। শান্ত সুরে বলল, গতকাল আমি, মা আর আপু ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমার রিপোর্টগুলো এসেছে কালকেই। চট করে প্রিয়ার মুখের দিকে তাকালো আকাশ। মুখে কিছু জিজ্ঞেস করতে হলো না, উত্তর প্রিয়াই দিল। আর কোনো সমস্যা নেই, পজিটিভ রিপোর্ট সব, আমি পুরোপুরি সুস্থ। আকাশের মুখের ভাবান্তর দেখতে পাওয়া গেল না। এটা সে আরও আগে থেকেই জানে। পরীক্ষাগুলো করা হয়েছিল প্রায় 10 দিন আগে। ডাক্তার সাহেব আকাশের বন্ধু। আকাশ তার থেকে জেনে নিয়েছিল সবটা। কাগজপত্র হাতে আসলো হয়তো সবে কালকে। না, সে না জেনে হটকারিতায় নিশ্চয়ই সেদিন প্রিয়ার ঘরে যায়নি। এতটাও উন্মাদ সে নয় যে নারীর স্বাস্থ্যের কথা ভেবে বিবাহিত জীবনের স্যাক্রিফাইস করে দিনের পর দিন দূরে থেকেছে। মেয়েটার কি ভাবা উচিত ছিল না? কেন সেদিন আকাশ সে সংযম ভাগতে মরিয়াছিল? মেয়েটা বলার সুযোগ তো দিল না, উল্টো বাচ্চামি শুরু করে দিল আতঙ্কে। আকাশ আর জোর করেনি সে কারণে। এতদিন দূরত্ব করে থাকতে পারলেও আর কয়টা দিন পারবে। তাছাড়া মা বাবার সাথে কথা হয়েছে তারও। রাতুল রিমির বিয়ের আগে প্রিয়া আর তার বিয়ের আয়োজনটা করে দেওয়া হবে। এই কয়দিনটাইরই তো ব্যাপার। এ মাসে আকাশ গম্ভীর মুখে বলল, শের কথা কি বলেছে? এ সপ্তাহে ডেলিভারি। প্রিয়ার মুখের হাসি মিলিয়ে এলো। সে কি বলল আর লোকটা কি জবাব দিল? প্রিয়া গম্ভীর মুখ বানিয়ে অস্ফুটে বলল, ওকে। আমি কি বললাম? শুনলাম তো।
সুস্থ এখন তুমি। প্রিয়া অবাক হয়, মেয়েটার উত্তপ্ত শরীর একদম লেপ্টে আছে আকাশের সাথে। আকাশের বাঁ হাতটা জড়িয়ে আছে মেয়েটা। প্রিয়া ব্যস্ত হয়ে শুধালো, মা আপনাকে কিছু বললেননি? ভুরুকুচকে আকাশ না জানার ভান করে বলে, কি বলবে? আমাদের বিষয়ে? কই, কি বিষয়ে? প্রিয়া থমকে যে কিয়ৎক্ষণ, পরক্ষণে উচ্ছ্বাস আর লজ্জামাখা কণ্ঠে বলে ওঠে, আমাদের আমাদের বিয়ে। ও। আকাশ আধশোয়া হলো খানিকটা, মাথার নিচে হাত গুজে বলল, এখন ভীষণ ব্যস্ততা, এত সবের সময় নেই আমার। প্রিয়া হতভম্ব হয়, লোকে কি বলে, কি লোক কাছে পেতে পাগলামি শেষ নেই, এতগুলো দিন বউকে কাছে পায় না, তাও নাকি সবাইকে জানিয়ে বিয়ের কোনো প্ল্যান নেই। প্রিয়া অবাক কণ্ঠে বলল, আপুর ডেলিভারির পর আমরা বাসায় চলে যাব বাবা মার সাথে। তাহলে তখন? তখন কি? বিরক্ত হয় প্রিয়া, তখন কি মানে? তার বাবা মা কি আর জানে তাদের মেয়ে বিয়ে বাসার সব সেরে বসে আছে? অবিবাহিত মেয়ে হিসেবে বগলদাবা করে নিয়ে বিদায় হবে, তারপর দেখা হবে না, কাছে আসা হবে না। এমনিতেই 6টা মাস আদর পায় না লোকটা, এখন বাবা মায়ের ফিরে গেলে কাছে আরও কয় বছর অপেক্ষা করতে হবে। এটাই আকাশ রাজি। প্রিয়া হতভম্ব কণ্ঠে বলল, আমাকে কাছে পাবেন না, বুঝছেন না সেটা? আকাশ নির্বিকার কণ্ঠে বলল, এখনো পাচ্ছি কোথায়? প্রিয়া থমকায়, লোকটা এত বোকা কবে থেকে হয়ে গেল? নাকি রাগটাগ করেছে? সে কি বুঝতে পারছে না আজ প্রিয়া কেন এসেছে? প্রিয়া মাথা ঝুঁকে মিহি কণ্ঠে বলল, আমি সুস্থতা এখন। আকাশের কণ্ঠস্বর এখনো গম্ভীর। তোমার বাবা মা পাশের রুমে। প্রিয়া ঘরে যাও, একটু আগেও টের পেয়েছি জেগে আছেন সবাই। শিয়ার হাত পায়ে তেল মালিশ করছিল, তুমি এত রাতে এখানে, সেটা টের পেলে বাজে বিষয় হবে। সেদিন যখন পাগলের মতো ছুটে গিয়েছিলেন তখন সে খেয়াল ছিল না? এবার সম্ভবত একটু বেশি বিরক্ত হলো আকাশ, গম্ভীর গলায় বলল, ছিল না, মনে করিয়ে দিয়েছিলে তুমি, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশও করেছি তো, আর এখন ভুলতে পারছি না তোমার সেই কথা। আর যাইও তো না, ঘরে যাও। প্রিয়া স্পষ্ট টের পেল আকাশের অভিমান। কয়েকদিন পর তাদের বিবাহ বার্ষিকী। আকাশের কি মনে আছে সেটা? আছে, সেদিন লোকটা একটা সারপ্রাইজ দিলে কেমন হয়? প্রিয়া ঠোঁট কিছু একটা পরিকল্পনা আঁটল সম্ভবত, মুচকি হাসলো। প্রিয়া সবে সরে বসলো আকাশের থেকে, গায়ের ওড়নাটা ঠিক করে বিছানা থেকে নামতে নামতে বলল, বেশ, মনে রাখুন সেসব, ঘুমান, গুড নাইট। প্রিয়া দাঁড়ালো না, আর না তো আকাশ তাকে আটকালো। প্রিয়া চলে যেতেই মুখের হাসি প্রশস্ত হলো আকাশের। ম্যাডামের রাগ ঘটা করে ভাঙাবে সে। অ্যানিভার্সারি আসছে, তাছাড়া শিয়ার বেবিটা হওয়া মাত্র তাদের বিয়ের আয়োজন শুরু হবে। এই সপ্তাহটাই দূরত্ব। আর বাচ্চাকে প্রথম কে কোলে নেবে, বাচ্চার বাবা কোথায়? অপারেশন থিয়েটারের আলো নিভেছে মিনিট 10 আগে। সেদিকে অধীর আগ্রহে তাকিয়েছিল সকলে। নার্সের কণ্ঠস্বর শুনে তারপর এগোতে হলো না কাউকে। দরজা খোলা মাত্র উঠে দাঁড়িয়েছে সবাই। নার্সের কোলে সফেদ তোয়ালেতে মোড়ানো একটা ছোট্ট প্রাণ একদম নিশ্চুপ হয়ে আছে। খানিক আগেও তীক্ষ্ণ কান্নার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল বাইরে থেকে। চৌধুরী বাড়ির সকলে সহ প্রিয়ার বাবা মা সকলে অধীর আগ্রহে দাঁড়িয়েছিল ওটির বাইরে। নার্স কথাটা বলা মাত্র হুড়মুড়িয়ে সবার আগে এগিয়ে গেল অয়ন। মহিলার কোলে থাকা নিজের অংশের দিকে তাকে ব্যস্ত কণ্ঠে বলে উঠল, আমি বাবা, বাচ্চার বাবা, আমি বাচ্চার বাবা। অয়ন একই কথায় পুনরাবৃত্তি করছে বারংবার। কতটা নার্ভাস হয়ে আছে কথার সুরে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে। অয়নকে ঘেঁষে এসে দাঁড়িয়েছে প্রিয়া, বাকিরাও তাই। রাতুল, রাকিব, রেদওয়ান সহ আকাশ খানিক দূরে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে। অয়নের ছটফট অবস্থা সামলাচ্ছিল তারাই। ওদিকে নার্সকে প্রায় ঘিরে ধরেছে সকলে। আনিসুল সাহেব, রেণুকা রহমান সমানে কেঁদে যাচ্ছেন। বাকিদের চোখেও চিকচিক করছে নোনা জল। নার্সশ্রী মিষ্টি হেসে কোলের বাচ্চাটিকে এগিয়ে দিলেন অয়নের দিকে। নরম কণ্ঠে বললেন, মিস্টার চৌধুরী, আপনার ছেলে, নিন, কোলে নিন। অয়ন খেয়াল করলো শ্বাস নিতে পারছে না সে। পুরুষালী শক্তপোক্ত শরীরটা কাঁপছে তার। প্রিয়া ঠোঁট কামড়ে ধরে কান্না আটকাতে মরিয়া। হাতটা এক প্রকার নিষ্পিস করছে, যেন তার আপুর অংশ এটা, আপুর বাচ্চা। সে খালামণি। এখন অয়ন অপ্রস্তুত ভঙ্গিতে সকলের দিকে তাকালো একটাবার। আমেনা ছেলের কাঁধে হাত রেখে ইশারা করলেন বাচ্চাটাকে কোলে নিতে। অয়ন এ যাত্রায় খুব আলতো হাতে
যত্ন সহকারে কোলে তুলে নিল বাচ্চাটাকে। চোখের পানি বাদ মানতে চাচ্ছে না। বাচ্চাটাও বোধ হয় কোনো এক অলৌকিক শক্তিতে টের পেয়ে গেল পিতার সান্নিধ্য। অয়নের কোলে আসামাত্র শব্দ করে কেঁদে উঠল। অয়ন বাচ্চাটাকে উঠিয়ে ঠোঁট ছোয়ালো, ছোট্ট ললাটে ফিসফিস করে বলল, বাবা। হাসপাতালের ভেতরে অর্ধেক মানুষই বোধহয় আজকে শিয়ার জন্য এসেছে। চৌধুরীদের যৌথ পরিবারের মানুষজন, সাথে আকাশের বন্ধুদের হট্টগোল তো আছে। দুই পরিবারের মানুষজন সহ বাইরে আরও অনেকে এসেছে। সব মিলে এলাহি কাণ্ড এক প্রকারে। শিয়ার ডেলিভারি ডেট আরও 3 দিন পর থাকলেও মেয়েটার ব্যথা শুরু হয় ভোর থেকে। বাধ্য হয়ে হন্তদন্ত হয়ে নিয়ে আসা হয়েছে হসপিটালে। সকাল থেকে টানা কয়েক ঘন্টার ব্যথা সহ্য করে দুপুরের দিকে নর্মাল ডেলিভারিতে সুস্থভাবে জন্ম হয়েছে একটা ফুটফুটে ছেলে সন্তানের। আকাশদের বাড়ির সকলে চট্টগ্রাম এসে পৌঁছেছে 2 দিন হলো। আমিনা চৌধুরী অবশ্য নিজের যাদের নিয়ে এসেছেন আরও আগে। ডেলিভারির ডেট যত ঘনিয়ে আসছিল এক এক করে জমায়েত হয়েছে সকলে। রাতুল, রাকিব, রেদওয়ান ব্যস্ত সময় পার করছে সেই দুপুরের পর থেকে। সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টি বিতরণের দায়িত্ব তো তাদের উপরেই পড়েছে। শিয়াকে কেবিনে শিফট করা হয়েছে 8 ঘন্টা হলো। সব মহিলারা আছেন মেয়েটার কাছে। অয়ন এক নজর দেখা করে এসেছে। এত এত মানুষজনের ভিড়ে স্ত্রীর কপালে একটা চুমু খাওয়ার সময় অবধি দেওয়া হচ্ছে না তাকে। বাচ্চার বাপ কি অবস্থা, ফিলিংস কেমন? বাঁকা একটা কণ্ঠস্বরে ঘাড় বাঁকিয়ে তাকালো অয়ন। পাশে আকাশ এসে বসেছে, কখন টেরি পায়নি ছেলেটার দৃষ্টি ফোনের দিকে। অয়ন কেবিনের বাইরের করিডোরে বসে আছে। অয়ন ওদিকটায় বসা আকাশের বাবা, চাচা আর সকলেই। আরশিরা সকলে হইচই করছে এক প্রকারে। এটা যে হসপিটাল, কোনো মাছের বাজার বা মেলা নয় সেটা বোধহয় এদের কারোরই মনেই নেই। অয়ন গম্ভীর কণ্ঠে জবাব দিল, বললেই বুঝবি। ফিলিংস তারাই বোঝে যারা বাপ হতে পেরেছে। তুই বিবাহিত সিঙ্গেল মানুষ, তুই কি করে বুঝবি বাপ হওয়ার ফিল? অয়নের সূক্ষ্ম খোটা গায়ে মাখল না আকাশ। ভাইয়া যে তার ছটফট করছে এক দণ্ড বউয়ের কাছে যাওয়ার জন্য, তা তো অনেকক্ষণই টের পাচ্ছে সে। আকাশ নিজের হাতের ফোনটা পকেটে গুজে কেবিনের দরজার দিকে এগিয়ে বলল, তোমার শ্বশুরকে বলো তাহলে ছোট মেয়েরও তো এখন একটা গতি করুক। বিয়ে করেছি, বাসরও করেছি, নতুন করে অবিবাহিত ভাবা যায় নাকি নিজেকে? কতটা কষ্টে আছি তোমার অন্তত বোঝা উচিত। ভুরুকুসকে তাকায় অয়ন। নাটক করবি না একদম। বিয়ের বছর পার হচ্ছে, এখনো ব্যাচেলার আছিস, এই নাটক করবি না। ব্যাচেলার না, তোমার শ্বশুর শাশুড়ি এসেছে আজ 15-16 দিন। এমন ঢং করতে হচ্ছে তাদের সামনে। আমি প্রিয়াকে চিনি না, এটা কি মানা যায়? অয়ন ঠোঁট উল্টায়। আকাশ গম্ভীর মুখে বলে যে, তাকে এত বাঁকা কথা কিভাবে বলতে পারছে জানা নেই তার। আমার শ্বশুর শাশুড়ির দোষ। আলাদা থাকিস আজ 6 মাস যাবত। আমরা অন্ধ? সে তো তোমার শালিকা ছোট মানুষ বলে। তার আগের 6 মাস ছোট মনে হয়নি? শব্দ করে হেসে বলল আকাশ। অয়ন এখন কোনো কিছুর পরিপ্রেক্ষিতে মজা করার মতো মুডে নেই। খেপে যাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও, ব্যবস্থা করি একটা। কথাটা বলে আকাশ উঠে এগিয়ে গেল কেবিনের দিকে। দুই বাড়ির সব মাছ-আসি কাজিনরা ঘিরে ধরে আছে শিয়াকে। দরজায় কড়া নেড়ে ভিতরে ঢুকলো আকাশ। সবাইকে লক্ষ্য করে বের হওয়ার জন্য বলল। দাঁতে জিভ কাটলো। সকলে বোঝা উচিত যার বউ বাচ্চা তাকেই ঢুকতে দেওয়া হয়নি এতক্ষণ। রীতিমতো ভুলে বসে আছে সবাই বাচ্চার বাপের কথা। পুরো কেবিন ফাঁকা। বর্তমানে বেডে আধশোয়া হয়ে আছে শিয়া। পাশে ছোট্ট একটা বেডে বাচ্চাটাকে শুইয়ে রাখা। অয়ন দরজা ঠেলে ভিতরে ঢুকতেই থমকালো কিয়ৎক্ষণ। মেয়েটা আগ্রহী চোখে তার অপেক্ষাতেই ছিল। অয়ন ভিতরে ঢুকতেই মিষ্টি হাসলো, মৃদু কণ্ঠে ডাকলো, এসো এদিকে। কম্পিত পা জোড়া টেনে হিঁচড়ে সামনে এগোলো ছেলেটা। চোখে ঝাপসা দেখছে, নোনা জল বারংবার আড়াল করছে দৃষ্টিশক্তি। বেডের কিনারায় বসে পুনরায় নজর বুলালো নিজের অংশের দিকে। কি শান্ত, ঘুমাচ্ছে বুঝি। মৃদু হাসলো অয়ন। হাত বাড়িয়ে শিয়ার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ধন্যবাদ জান। কৃতজ্ঞ আমি তোমার প্রতি এত সুন্দর অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। শিয়া নাক টানলো। কান্না থামছেই না দুজনের কারোর। বাবা হয়ে গেলে তো খুশি খুব ছেলের বাপ। কান্না চোখে শব্দ করে হেসে উঠল অয়ন। ঝুঁকে গিয়ে কপাল ঠেকালো শিয়ার কপালে। কাট কাট কণ্ঠে বলল, আমার ছেলের মা। দুজনেই তাকায় নিজেদের অংশের দিকে। তাদের পূর্ণতা।
তাদের ভালোবাসার পূর্ণতা ছোট্ট একটা বাচ্চা তোয়ালে মুড়িয়ে রাখা, চোখ দুটো ফুলো ফুলো, বুঝে আছে শিয়া মিহি কণ্ঠে শুধালো, সবাই খুশি, খুব খুশি। প্রিয়াকে দেখলাম না, সবাই এসেছিল, ভিতরেও আসেনি, হাসল অয়ন। সে বেচারি খুশির চোটে নাকের পানি চোখের পানি এক করে ফেলেছে। নিভৃতে ঠিক আসবে, অয়ন বলল, পিয়ার সে সব কীর্তি। তারপর মৃদু হেসে বলল, তাকে এখন চৌধুরী বাড়ির বউয়ের মর্যাদা দিয়ে নিয়ে যেতে হবে, তোমার ভাইটা বড্ড যন্ত্রণায় আছে। মাথা ঝাঁকালো শিয়া। প্রিয়ার অসুস্থতার জন্য বিগত কয়েকটা মাস যাবত স্বাভাবিক দাম্পত্য জীবন কাটাতে পারছে না দুজন। অবশ্য কয়েকদিন আগে সে নিজে নিয়ে এসেছিল প্রিয়াকে পুনরায় চেক আপগুলো করাতে। আর কোনো বিপদ নেই, প্রিয়ার শারীরিক কোনো অসুবিধা নেই, আর না তো ওদের স্বাভাবিক স্বামী স্ত্রী হিসেবে জীবনযাপনে কোনো বাধা আছে। আমাদের বাবাটাকে নিয়ে কটেজে ফিরে ওদের বিষয়টা নিয়ে এগোবো। অয়ন সম্মতি দিল স্ত্রীর কথায়, হাত বাড়িয়ে আলতো হাতে শুয়ে দিল সন্তানের গালটা। লাল টকটকে মুখখানা, শিয়া মুগ্ধ হয়ে তাকিয়ে আছে বাপ ছেলের দিকে। ছেলেটা কার মতো হয়েছে, অয়নের মতো কি? মনে মনে একচোট হাসল নিজেই। সদ্যজাত সন্তান তার কিছুক্ষণ আগেই দুনিয়ার আলো দেখল, এখনই মুখবয়বে বুঝতে পারা যায় নাকি? কষ্ট করলো শিয়া। কান্না কথা তো ওর, তুমি তখন থেকে কাঁদছো কেন? এই তো শুরু হয়ে গেল আরো আবেগ অনুভূতি, লোকের জ্ঞান দেয়া। এই লোকের কি কোনো অনুভূতি নেই? কান্না পাবে না? তার বড় অপুর কোল আলো করে একটা প্রাণ এসেছে, খুশিতে কান্না করার জন্য এতটুকু কি যথেষ্ট নয়? রাত কত আর হবে? আনুমানিক 10টার ঘরে ঘড়ির কাঁটা। বর্ষাকাল এখন শ্রাবণ মাসের মাঝামাঝি চলছে। বাইরে ঝমঝম শব্দ বলে দিচ্ছে কতটা উথাল পাতাল অবস্থা বাইরের। সেকে রিলিজ দেওয়া হবে কবে সেটা জানেনি এখনও, তবে রিপোর্ট সব নর্মাল। মা আর বাচ্চা নিয়ে 2-1 দিনেই সকলে ফিরে যেতে পারবে। যথারীতি সকলে বাচ্চার মাকে নিয়ে ব্যস্ত। প্রিয়া দুবার গিয়েছিল বোনের সাথে দেখা করতে, একবার অয়ন ভিতরে, আর একবার শিয়া সম্ভবত ঘুমাচ্ছিল। এখনো মন খুলে বোনকে জড়িয়ে ধরে কাঁদতেই পারেনি। প্রিয়ার মুখে কোনো রা নেই। মেয়েটাকে খুঁজছিল আকাশ অনেকক্ষণ যাবত। তাদের বাবারা কটেজে ফিরে গিয়েছে, রাকিব নিয়ে গিয়েছে তাদের। সবার অযথা হসপিটালে রাত জাগার মানেই হয় না, তবে আকাশের বিচ্ছু ভাই বোনগুলোকে কিছুতেই পাঠানো যায়নি। শিয়ার কেবিনটায় সম্ভবত পা ফেলারও জায়গা অবশিষ্ট নেই। অবশ্য আলাদা করে বেডের ব্যবস্থা করা আছে। আকাশ করার নির্দেশ দিয়ে এসেছে রোগীর কাছে রাত জেগে হট্টগোল না করে দ্রুত ঘুমিয়ে যেতে। প্রিয়ার ক্রমাগত নাক টানার শব্দে এক পেশে হাসল আকাশ। আরেক বাচ্চাকে বিয়ে করেছে সে, বয়সে বা হাতে পায়ে দুটোতেই বড় হয়েছে, অথচ কিছু কিছু আহ্লাদী ছেলে মানুষই এখনো যায়নি। আকাশের অবশ্য সেসব মন্দ লাগে না, বরং একটু বেশি ভালো লাগে। আকাশ কণ্ঠস্বর নিচু করে ডেকে বলল, কান্না কি থামবে না? কাঁদছি না আমি, কথাটা বলি পুনরায় নাক টানল প্রিয়া। অদেখা হাসলো আকাশ। সারাদিন কেঁদেছে মেয়েটা, ডেলিভারির আগে কেঁদেছে শিয়ার ব্যথায় চিৎকার করা দেখে, এখন কাঁদছে বাচ্চাটাকে দেখে। আকাশ ঘনিষ্ঠ হয়ে বসলো, খানিকটা আঙুল ছুঁয়ে রক্তিম গালের ওপর থেকে গড়িয়ে পড়া তপ্ত নোনা জল স্পর্শ করলে, এটা কি? কিছু না। বেবিকে দেখেছ? ওপর নিচ মাথা নাড়ল প্রিয়া। দেখেছে বোঝালো, মুখে অস্ফুটে উচ্চারণ করলো, টাইনি একদম কোলে নিয়েছিলে? সুযোগ পাচ্ছি কই? চোখে মুখে রাজ্যের কপটতা খেলা করে গেল আকাশের। অবাকর ভঙ্গি করে বলল, বেবির খালামণি, চাচি দুটোই তুমি, একমাত্র তার ওপর, আর তুমি কোলে নেওয়ার সুযোগ পাওনি? দেয়নি কেউ? এটা মানার মতো? বিরক্ত মুখে আকাশের উরুর উপর আলতো চর বসালো প্রিয়া। নাক টেনে বলল, ঢং করবেন না, আপনি দেখেছেন বাবুকে? আপনি নিয়েছেন কোলে, সাহস হয়নি যদি পড়ে যায়? আপনিও ভয় পান? পাবো না? বিড়াল ছানার মতো ধরতে গেলে হাত কাঁপবে। ফিক করে হেসে ফেল প্রিয়া আকাশের বলার ভঙ্গিতে। হঠাৎ কিছু একটা খেয়াল হলো মেয়েটার। ঝট করে তাকালো আকাশের দিকে, অবাক হয়ে শুধালো, সূর্য আজ কোন দিক দিয়ে উঠেছে? আকাশ এহনা চৌধুরী বউয়ের সাথে এত সুইটলি কথা বলছে, তাও আবার এত জনম পরে। মুখের হাসিটা মিলিয়ে গেল নিমেষে। মেয়েটা ঠিক জায়গা মতো খোঁচাটা দিয়ে বসলো। কোনো ধরনের ঝগড়া ঝামেলা না হয়েও অদেখা মান অভিমান চলছিল এই দম্পতির। আকাশ দুহাতে মাথার চুলগুলো ব্যাকব্রাশ করতে করতে বলল, নিজের স্বার্থেই। প্রিয়া কপাল কুঁচকালো, সরু চোখে তাকে জিজ্ঞেস করলো যেমন। আকাশ প্রিয়ার দিকে স্থির চোখে তাকালো। এ যাত্রায় নজরে নজর মিলালো। সামান্য ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আমাদের তো এত প্ল্যান পরিকল্পনা করতে হবে, তাই আর কি।
কিসের পরিকল্পনা? ছোট্ট আকাশ প্রিয়ার। এতক্ষণ যাবত কান্নার ফলে এমনিতেই টকটক করছিল মুখটা। আকাশের একটা কথায় গাঢ় হলো সে রং, তীর তীর করে কেঁপে উঠল ঠোঁট জোড়া। অপ্রস্তুত হয়ে নিজে নজর সরিয়ে নিল, বিড়বিড় করে বলল, আগে বাবা মাকে জানিয়ে বিয়েটা তো করুন। সে আর কত দেরি, আজ বলে কাল বিয়ে দিবে। অতই সোজা নয়, তোমার বাবা আমার থেকে পারফেক্ট জামাই দুনিয়া ঘুরে পাবে। মনে হয় এটা তোমার? প্রিয়া ঠোঁট উল্টায়, গায়ের এলোমেলো ওড়নাটা ভালো মতো জড়িয়ে নেয় শরীরে। দমকা বাতাসে শীত শীত করছে, নির্বিকার কণ্ঠে বলে, না পর কি আছে, দুনিয়াতে কোটি পুরুষ মানুষ, খুঁজলে পারফেক্ট পাবে না। আকাশ ভুরু নাচালো প্রিয়ার কথা শুনে। তাই ওপর নিচ মাথা ঝাঁকালো প্রিয়া, বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে গম্ভীর মুখে বলল, নেহাত ফেসে গিয়েছি। 2-1 রাত আপনার সাথে ভুলে ঘুমিয়ে ফেলেছি। তখন বয়স অল্প ছিল, যাকে বলে আবেগের বয়স। একটু সুন্দর আর টাকা পয়সাওয়ালা ছেলে দেখেছি, অমনি আবেগ কাজ করে বসেছে। কি আর করার? তাছাড়া আপনাকেও তো এখন কী বা বিয়ে করবে, তাই না? ভার্জিনিটি তো নিয়েছি, আপনাকে ছেড়ে গেলে যাবেনই বা কোথায়? যে গম্ভীর মানুষ, আর একটা প্রেম তো করাও সম্ভব না। কপাল, সবই কপাল। সারাটা জীবন আপনার সাথেই কাটিয়ে দিতে হবে। অন্যের কথা ভেবেই আমার এই জীবন বলি দিয়ে দিলাম। বেকল হয়ে প্রিয়ার কথাগুলো শুনে গেল আকাশ। প্রত্যুত্তরে কি বলা উচিত তাও বোধ হয় ভেবে পাচ্ছে না ছেলেটা। এ মেয়ে এতদিন বলে কি, হাসবে নাকি কাঁদবে? আকাশ ভুরু নাচে ফিসেল কণ্ঠে শুধালো, আসসালামু আলাইকুম। গল্পটার আর এক পর্ব আছে, আগামীকাল এই গল্পটা শেষ হবে। যারা এতদিন ধরে আমার গল্পটার সাথে ছিলেন, কেমন লাগলো এই গল্পটা কমেন্টে জানান। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।